গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের আমি আর কে স্যার। তোমাদের সিরিজ চলছিল লক্ষ্মীকান্ত সিরিজ। তার মধ্যে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। নেক্সট চ্যাপ্টার যেটা আমরা স্টার্ট করেছিলাম সেটা ছিল সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলো, বা ইংলিশে বলতে পারেন ট্যালেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেটার আমরা একটা ক্লাস করেছি। মানে আমাদের চ্যাপ্টার কি ছিল? আমাদের চ্যাপ্টার চলছে salient features of Indian Constitution. Salient features of Indian Constitution. এটা আমাদের চ্যাপ্টার চলছিল, একটা ক্লাস হয়ে গেছে। আজকে সেই ক্লাসটা কন্টিনিউ করবো, এন্ড আজকে হয়তো এই চ্যাপ্টারটা তোমাদের শেষ করে দেবো। তোমাদের কমেন্ট সেকশনে কমেন্ট দেখেছি, আমি খুব বিজি থাকি, রিপ্লাই দিতে পারি না। তোমরা এই সুন্দরভাবে যেরকম ভাবে ক্লাস করেছি নোট ডাউন করবে, এন্ড নোট ডাউন করার পরে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো হয়, বিগত বছরের কোয়েশ্চেন গুলো, সেটা তোমরা প্র্যাকটিস করবে। আই হোপ তোমরা ইজিলি পারবে। ঠিক আছে, চলো। আর কয়েকদিনের মধ্যে আমাদের লাইভ ক্লাসও স্টার্ট হয়ে যাবে, দেন তোমাদের সাথে ডিরেক্টলি আমার কমিউনিকেশন হবে। তাহলে এর মধ্যে নেক্সট পয়েন্ট যেটা থাকছে আমাদের, সেই পয়েন্টটা বলছি। নেক্সট যে পয়েন্টটা আছে সেটার নাম হচ্ছে পার্লামেন্টারি sovereignty and judicial supremacy. এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। পার্লামেন্টারি সভারনিটি এন্ড জুডিশিয়াল সুপ্রিমেসি চ্যাপ্টার নয়, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সরি, চ্যাপ্টার তো সাইলেন্ট ফিচার্সই চলছে। এখানে দুটো ওয়ার্ড আছে, একটা আছে পার্লামেন্টারি সভারনিটি এন্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। পার্লামেন্টারি সভারনিটি কি? যদি আপনি বলেন, এখানে আমি লিখে দিচ্ছি সুন্দর করে, পার্লামেন্টারি সভারনিটি। পার্লামেন্টারি সভারনিটি কি? পার্লামেন্টারি সভারনিটি আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দুটো জিনিসই আছে। এক, আর্টিকেল 368। এই আর্টিকেল 368 এর মাধ্যমে পার্লামেন্ট ভারতীয় সংবিধান থেকে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, অল আই ওয়ান্ট টু সে, আর্টিকেল 368 এর মাধ্যমে পার্লামেন্ট ভারতীয় সংবিধানকে পুরোটাই চেঞ্জ করতে পারে। কি বললাম? আর্টিকেল 368 এর মাধ্যমে পার্লামেন্ট ভারতীয় সংবিধানকে চেঞ্জ করতে পারে, কিন্তু কিছু কিছু জিনিস কোনো শর্তেই পার্লামেন্ট চেঞ্জ করতে পারে না। যে জিনিসটা চেঞ্জ করতে পারে না সেটাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, আর একটা স্ট্যান্ডার্ড ভাষায় সেটাকে বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন বলা হয়। বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন সম্বন্ধে যখন আমি তোমাদেরকে কেশবানন্দ ভারতী কেস পড়াবো তখন বলা হবে। পার্লামেন্টারি সভারনিটির ফার্স্ট পয়েন্ট হচ্ছে আর্টিকেল 360 এর মাধ্যমে পার্লামেন্ট যদি চায় ভারতীয় সংবিধানকে পুরোপুরি চেঞ্জ করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইনকে বাদ দিয়ে। সেকেন্ড হচ্ছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে পার্লামেন্টের ক্ষেত্রে আমরা প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ফলো করেছি। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। ইউএসএ তে পার্লামেন্ট সংবিধানের ক্ষেত্রে ইউএসএ তে ওরা একটা নিয়ম ফলো করে, এটাকে বলে ডিউ প্রসেস অফ ল।
এবার কোয়েশ্চেন হবে কি স্যার প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মানে কি? এই যে জিনিসটা আপনি বললেন এটার মানে কি স্যার? এটার মানে তো আমি জানি না। দেন এবার এক্সাম্পলে শুনে নিন আপনারা কাহিনী। প্রসিডিওর এস্টাবলিশড বাই ল মানে ধরে নিন হাইপোথেটিক্যালি এটা হচ্ছে টি স্টল। এখানে হাইপোথেটিক্যালি ধরে নিলাম এটা মুরগি আছে, ঠিক আছে, এটা মুরগি ডিম পেড়েছে, ঠিক আছে। এই ডিমটা আপনারা এখানে বসেছিলেন, আপনারা যারা যারা ভিডিও দেখবেন আপনারা অনেক বন্ধু মিলে এখানে বসেছিলেন চা খাওয়ার জন্য। দেন আপনাদের একটা বন্ধু এই ডিমটাকে চুরি করে নিল, ঠিক আছে, ডিম চুরি করে নিল। এইরকম ডিম চুরি পুরো ভারতবর্ষে প্রতিদিন অনেকটা করে হচ্ছে, হিউজ অ্যামাউন্টে কেস আসছে। কোথায়? ডিস্ট্রিক্ট কোর্টে ওর হাইকোর্টে কি ডিম চুরি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবর্ষে ডিম চুরি হচ্ছে, ডিমের কিন্তু একটা র্যাকেট চলছে। এরম করে আসলো, বাধ্য হয়ে 3 মাস 4 মাস অনেকবার দেখলো রাজ্য সরকার ও সেন্ট্রাল গভর্নমেন্ট বারে বারে দেখলো কি এই ডিম চুরির ব্যাপারটা কিন্তু থামাতে হবে। এর জন্য এবার সেন্ট্রাল গভর্নমেন্ট রেগে গিয়ে 6 মাস দেখলো কি 6 মাস ধরে খুবই ব্যাপক হারে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা গ্রামে ডিম চুরি হচ্ছে, ডিম চোরাচ্ছে, র্যাকেট চালাচ্ছে ডিমের মাধ্যমে। এবার পার্লামেন্ট ভাবলো এই ডিম চুরিকে আটকানোর জন্য একটা হার্শ পানিশমেন্ট নিতে হবে। পার্লামেন্ট ভাবলো একটা কড়া নিয়ম বানাতে হবে যাতে এই ডিম চোরগুলো যেন ডিম চুরি না করে। দেন পার্লামেন্ট একটা ল বানালো। এই ল এর মধ্যে বলা হলো যারা এগ চুরি করবে, ডিম চুরি করবে, তাদেরকে 10 বছরের জন্য জেলে ভর্তি করা হবে, 10 ইয়ার্সের জন্য ইমপ্রিজনমেন্ট দেয়া হবে, 10 ইয়ার্সের জন্য। তার সাথে সাথে কি বলল, 50,000 টাকা পে করতে হবে। যেহেতু তুমি চোর আছো, তুমি চুরিতে ধরা পড়েছো, 50,000 টাকা দেন, তার সাথে সাথে 10 বছরের জেল হবে। তোমরা যারা ভিডিও দেখছো তোমরা ভাবো একটা ডিম চুরির জন্য 10 বছরের জন্য জেল দেওয়াটা কতখানি যুক্তিযুক্ত? আপনারা বলবেন স্যার কোনো শর্তেই যুক্তিযুক্ত নয়, কিন্তু পার্লামেন্টের পাওয়ার আছে। কি বললাম আমি? পার্লামেন্টের পাওয়ার আছে আর্টিকেল 368 এর মাধ্যমে যে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা, এন্ড তার সাথে সাথে পার্লামেন্টের পাওয়ার আছে আইন বানানো। পার্লামেন্টের এই পাওয়ারটা আছে, এই পার্লামেন্ট দেশের জন্য আইন বানাতে পারে। তাহলে পার্লামেন্ট আইন বানিয়ে দিয়েছে। এরপরে থেকে এই ঘটনাটা ঘটছিল 2024-এর, ধরে নাও 2024-এর জানুয়ারি মাসে, এন্ড এখন ধরে নাও মে মাস আছে, মে মাসের 2024-এ সরকার এই নিয়মটা বানিয়ে দিয়েছে। তাহলে মে মাসের পর থেকে যারাই ডিম চুরি করবে তাদেরকে 10 বছরের জন্য জেলে থাকতে হবে আর 50,000 টাকা জরিমানা দিতে হবে, তাই তো? এই শর্ত অনুযায়ী তাহলে আপনি বলবেন স্যার ওই ডিম চুরি করাটা এত বড় পাপ হয়ে গেল যে 10 বছর কারাদণ্ড। কিন্তু পার্লামেন্ট যেহেতু আইন বানিয়ে দিয়েছে, এটা অল ওভার ইন্ডিয়ায় যারাই ডিম চুরি করবে এই আইনের মাধ্যমে তাকে শাস্তি লাভ করতে হবে, শাস্তি এনজয় করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। এই যে শাস্তিটা করে দিল এটাকেই বলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। এটাকেই বলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এস্টাবলিশড বাই ল। মানে পার্লামেন্ট একটা আইন বানিয়ে দিয়েছে, স্টেটের কাজ হচ্ছে, স্টেট মানে পুলিশ, পুলিশের কাজ হচ্ছে এক একজন মানুষ যারা ডিম চুরি করছে তাদেরকে ধরে 10 বছরের জন্য জেলে ভর্তি করা এন্ড 50,000 টাকা নেয়া। যেহেতু পার্লামেন্ট বানিয়ে দিয়েছে এই জন্য এই আইনটা যদিও খারাপ, আপনারা বলছেন স্যার ডিম চুরির জন্য 10 বছর কারাদণ্ড কোনো শর্তেই নৈতিকভাবে কোনো শর্তে অ্যাকসেপ্টেবল না, কিন্তু পার্লামেন্ট আইন বানিয়েছে, এবার পুলিশরা সেই আইনকে ফলো করবে, যে কোনো রাজ্য সেই আইনকে ফলো করবে।
যেহেতু আইন পুলিশরা ফলো করছে, ওই ফলোর মাধ্যমে 10 বছরের কারাদণ্ড আর 50,000 টাকা পে করতে হচ্ছে, এটাইকে বলে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। এখানে আইন যতই খারাপ থাকুক, আইনকে কোনো শর্তেই আপনি বলতে পারেন না আইন ভুলভাল বানিয়েছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া। আইন যাই বানাবে আপনাকে ফলো করতে হবে, এই জিনিসটাকে বলা হয় প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তাহলে এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল ডান। নেক্সট আছে আপনার ডিউ প্রসেস অফ ল কি? ডিউ প্রসেস অফ ল, নেক্সট পয়েন্ট বললাম আমি কি ডিউ প্রসেস অফ ল। ডিউ প্রসেস অফ ল কি? এটা আগে আপনাকে জানতে হবে, এটা ইউএসএ তে চলতো, ইউএসএ তে চলে, টিল নাও ইউএসএ তে চলে। ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে এটা 1978 এসছে। আই থিঙ্ক এটা ইয়ারটা ভুল হয়ে যেতে পারে। যে কেসের মাধ্যমে এসছে সেই কেসটা হচ্ছে মেনকা গান্ধী ভার্সাস স্টেট অফ ইন্ডিয়া। এই কেসের মাধ্যমে ডিউ প্রসেস অফ ল কে ইন্ডিয়ার মধ্যে অ্যাডপ্ট করা হয়েছে। কোন কেসের মাধ্যমে? আমি বললাম এই কেসের মাধ্যমে ইন্ডিয়ায় আমরা ডিউ প্রসেস ল কে অ্যাকসেপ্ট করেছি। এই সালটা হয়তো ভুল হয়ে যেতে পারে, 1978, 79 কিছু একটা হবে, আমি ভুলে যাচ্ছি। মনে হচ্ছে 1978 হবে, এটা একটু দেখে নিও তোমরা। মেনকা গান্ধী ভার্সেস স্টেট অফ ইন্ডিয়া। হোয়াট ইজ ডিউ প্রসেস অফ ল? সেম জিনিসই লিখলাম কি পার্লামেন্ট আইন করলো, পার্লামেন্ট ল বানিয়ে দিল, আইন বানিয়ে দিল কি ডিম চুরির জন্য যে লটা বানিয়েছিল পার্লামেন্ট, এগ চুরির জন্য, এগ চুরির জন্য কি আছে 10 years ইমপ্রিজনমেন্ট দিতে হবে, এন্ড তার সাথে সাথে 50,000 টাকা পে করতে হবে। এবার প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর মাধ্যমে এই জিনিসটা কোনোদিনও দেখা হতো না কি পার্লামেন্ট আইন কি ঠিক বানিয়েছে না ভুল বানিয়েছে। কিন্তু ডিউ প্রসেস অফ ল এর মজা এটাই কি ডিউ প্রসেস অফ ল এতে পার্লামেন্ট যে আইন বানিয়েছে, পার্লামেন্ট যে আইন বানিয়েছে, এই যে পার্লামেন্ট আইন বানালো, কোন আইনটা? এই আইনটা আদৌ কি আইন লিগালি অ্যাকসেপ্টেড, লিগালি অ্যাকসেপ্টেবল? আদৌ কি আইন লিগালি অ্যাকসেপ্টেবল? এটা নৈতিকভাবে আইনটা কি ঠিক? এই যে প্রসেসটা যেখানে আইনকে দেখা হবে আইনটা পার্লামেন্ট ঠিক বানিয়েছে না ভুল বানিয়েছে, এটাকে বলা হয় ডিউ প্রসেস অফ ল। এটা আমাদের ইন্ডিয়ায় 1978 আগে, এই সালটা দেখে নেবে, আমি বললাম মেনকা গান্ধী কেসের আগে কোনোদিনও ইন্ডিয়ায় দেখা হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম, থ্যাংক গড টু দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, মেনকা গান্ধী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ায়, এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই ডিউ প্রসেস ল কে ইমপ্লিমেন্ট করেছি। রাইট নাও আমাদের সুপ্রিম কোর্টের যে কোনো কেসে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এন্ড ডিউ প্রসেস অফ ল দুটোকেই আমরা অ্যাকসেপ্ট করে ভার্ডিক্ট দিই, জাজমেন্ট পাস করি। ক্লিয়ার স্যার? তাহলে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল এন্ড ডিউ প্রসেস হলো পার্লামেন্টারি সভারেনিটি, মানেই হচ্ছে যেখানে পার্লামেন্ট নিজের আইনি পাওয়ারের মাধ্যমে যে কোনো আইন বানিয়ে দিতে পারে, ভারতীয় সংবিধানকে চেঞ্জ করে দিতে পারে, এটাকে বলে পার্লামেন্টারি সভারেনিটি। মানে পার্লামেন্টের সার্বভৌমত্ব, পার্লামেন্ট যা ইচ্ছে তাই করতে পারে। পরেরটা এখানে আছে, পরেরটা কি আছে? জুডিশিয়াল সুপ্রিমেসি। হোয়াট ইজ জুডিশিয়াল সুপ্রিমেসি? জুডিশিয়াল সুপ্রিমেসি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, পার্লামেন্ট যাই আইন বানাবে, পার্লামেন্ট যাই যে আইন বানাবে তার জুডিশিয়াল রিভিউ করবে। জুডিশিয়াল রিভিউ মানে তার সার্জারি করে দেখবে আইনটা ঠিক আছে কিনা ভুল।
জুডিশিয়াল রিভিউ করবে, বুঝলেন? পার্লামেন্টের পাওয়ার দিয়ে দিয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতীয় সংবিধান পার্লামেন্টকে পাওয়ার দিয়েছে, আপনি যা ইচ্ছে তাই আইন বানাতে পারেন। কিন্তু সেই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওর জুডিশিয়ারিকে পাওয়ার দিয়েছে, সেই আইনটা আপনি চেক করবেন কি পার্লামেন্ট ঠিক আইন বানিয়েছে না ভুল আইন বানিয়েছে, সেটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। তাহলে একদিক থেকে আপনি বলেন, একদিক থেকে বলবেন স্যার পার্লামেন্টও খুবই পাওয়ারফুল, একদিক থেকে বলবেন স্যার জুডিশিয়ারিও খুব পাওয়ারফুল, সুপ্রিম কোর্টও খুব পাওয়ারফুল। এটাকেই বলে পার্লামেন্টারি সভারনিটি অ্যান্ড জুডিশিয়াল সুপ্রিমেসি। আই হোপ পিকচার ইজ ক্লিয়ার। বারে বারে দেখবেন এই জিনিসটা, অনেক জায়গায় আটকে যাবেন আপনারা। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট and integrated judiciary. What is independent and integrated judiciary? ফার্স্ট টার্ম আপনি এটা বুঝে নিন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে কি। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে হচ্ছে সবচেয়ে উপরে অ্যাপেক্স কোর্ট থাকবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, এটাকে আমি লিখে দিলাম বেশি বড় না করে লোয়ার কোর্ট। এই যে ক্রনোলজি, কিরম ভাবে ক্রনোলজি, এই কোর্টের উপর এই কোর্ট, এই কোর্টের উপর এই কোর্ট, এই কোর্টের উপর এই কোর্ট, এটাকেই বলে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। এটাকেই বলে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, বুঝলেন? এটাকেই কি বলে? এটাকেই আপনি বলবেন স্যার এটাকেই বলে ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট কিভাবে? ইন্ডিপেন্ডেন্ট এইভাবে, এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সবচেয়ে ভারতের অ্যাপেক্স কোর্ট, সবচেয়ে উপরের কোর্ট হচ্ছে এটা। এই সুপ্রিম কোর্ট ইন্ডিয়ার যে জাজেস গুলো হয় বা জাস্টিস গুলো যিনি হন, জাজেস গুলো হন, ইনার স্যালারি প্লাস অ্যালাওয়েন্সেস এগুলো পার্লামেন্ট অফ ইন্ডিয়া পে করে। কে করে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া, কোনো সরকার পে করে না, পার্লামেন্ট অফ ইন্ডিয়া এদেরকে পে করে। এবার আপনি বলবেন স্যার পার্লামেন্ট অফ ইন্ডিয়া মানে কি? পার্লামেন্ট মানে কি? পার্লামেন্ট মানে হচ্ছে লোকসভা, রাজ্যসভা এর সাথে সাথে প্রেজ মানে প্রেসিডেন্ট, এটাই তো পার্লামেন্ট। লোকসভার মেম্বার কত রাইট নাও, আজকে ইলেকশনের রেজাল্ট এসছে, এই স্ট্রেংথ আছে লোকসভার 543, রাজ্যসভার স্ট্রেংথ হচ্ছে 245। তাহলে পার্লামেন্ট মানে কি? আপনি যদি বলেন স্যার পার্লামেন্ট মানেই হলো, পার্লামেন্ট মানেই হলো 543 প্লাস 245 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 5 1 6 3 9, 4 4 8,
অ্যান্ড 5 2 7 7 8 9 এই 7 8 9 মেম্বার্সটাকে বলা হয় পার্লামেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট কাকে বলা হয়? গভর্নমেন্ট সেদিনই বলিয়েছিলাম যারা 273+ সিট লোকসভায় পেয়ে যাবে 273-এর বেশি বা 273, তারাই নিজের সরকার বানাবে। সরকার মানে পার্লামেন্ট নয়, পার্লামেন্ট মানে 7 8 9 নাম্বারটা, সরকার মানে 273 জনের উপরে এমপি পেলেই আপনি সরকার বানাতে পারেন। তাহলে এদের স্যালারি, এই যে স্যালারিটা আছে জাজের স্যালারি পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেয়, কোনোদিনও কোনো সরকার দেয় না। সেই সরকার কংগ্রেসের থাকুক ওর বিজেপি থাকুক, সরকার কোনোদিনও দেয় না, পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেয়। এবার কাউকে যদি স্যালারি পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেয় তারা সরকারকে কেন ভয় পাবে? সরকারকে ভয় পাবে না। সেটাই তো বি.আর. আম্বেদকর চেয়েছিলেন কি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে। কোনোদিনও যে কোনো সরকার আসুক, সরকার কোনোদিনও তার অ্যাপয়েন্টমেন্টে এন্ড স্যালারির ক্ষেত্রে বিভিন্ন ফ্যাসিলিটির ক্ষেত্রে তাকে কোনোদিনও হ্যারাসমেন্ট করতে পারবে না। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম অফ ইন্ডিয়া। ক্লিয়ার স্যার? চলুন তাহলে পরের পয়েন্ট, সেকুলারিজম। এই সেকুলারিজমটা, এই ওয়ার্ডটা 42nd CAA কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাড করা হয়েছিল কোথায়? ভারতীয় সংবিধানে। ঠিক আছে, সেকুলারিজম মানে কি? ওকে, সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে হয় দেশের কোনো অফিসিয়াল রিলিজিয়ন থাকবে না। নো অফিসিয়াল রিলিজিয়ন, একটা দেশের কোনো ধর্ম থাকবে না, দেশের মানুষের ধর্ম থাকবে। ভারতবর্ষের অফিসিয়াল কোনো ধর্ম থাকবে না। ভারতে বসবাসকারী প্রত্যেকটা ভারতীয়র আলাদা আলাদা ধর্ম থাকতে পারে, সেটা আলাদা জিনিস। দেশ কোনোদিন বলবে না কি আমি এই ধর্মে বিশ্বাসী, তাকে বলা হয় সেকুলারিজম। এই সেকুলারিজম পড়তে গিয়ে এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এটা আপনাদেরকে হেল্প করবে। একটা হয় রিলিজিয়াস কান্ট্রি, রিলিজিয়াস কান্ট্রি, একটা হয় অ্যান্টাই রিলিজিয়াস আর অ্যান্টি রিলিজিয়াস কান্ট্রি। দেন একটা হয় ইররিলিজিয়াস কান্ট্রি, একটা হয় সেকুলার কান্ট্রি। এটা হয় ধর্মের ভিত্তিতে আমরা যখন দেশকে ভাগ করি এই বেসিসে ভাগ হয়। রিলিজিয়াস কান্ট্রি আপনি বলতে পারেন সৌদি আরবিয়া, নেপাল। নেপাল বলে আমরা হিন্দু রাষ্ট্র, সৌদি আরবিয়া বলে আমরা মুসলিম রাষ্ট্র। অ্যান্টি রিলিজিয়াস কান্ট্রি আপনি নর্থ কোরিয়া বলতে পারেন, আমি ধর্ম মানি না, মানতেও দেব না, আমার দেশের কোনো ধর্ম নেই, দেশের মানুষেরও কোনো ধর্ম থাকবে না, মানছি না, মানবো না। অ্যান্টি রিলিজিয়াস নর্থ কোরিয়া। ইররিলিজিয়াস আপনি রাশিয়াকে বলতে পারেন, রাশিয়া বলে আপনারা ধর্ম মানুন কিন্তু স্টেট আপনাকে সেফগার্ড করবে না। আপনার ধর্মের ঝামেলা হলে আপনি কোনোদিনও কোর্টে আসতে পারেন না, কোর্টে আপনার কোনো ঝামেলার সর্ট আউট হবে না, আপনি নিজের ধর্ম নিজের কাছে রাখুন। সেকুলার মানে দেশের কোনো অফিসিয়াল রিলিজিয়ন থাকবে না, অফিসিয়াল রিলিজিয়ন থাকবে না, কিন্তু দেশের মানুষের যে যে রিলিজিয়ন আছে তাদেরকে আমরা সেফ রাখবো। আমাদের দেশে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম দেওয়া হয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মাধ্যমে, যার মাধ্যমে বলা হয়েছে ভারতে বসবাসকারী যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্ম প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, সেকুলারিজম এর মানে এটাই হয়। লাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, দেন আজকের ক্লাস শেষ হয়ে যাবে। ফান্ডামেন্টাল ডিউটিজ। ফান্ডামেন্টাল ডিউটিজ মানে কি? এটা আমাদের 42nd CAA এর মাধ্যমে অ্যাড করা হয়
1976 এখন আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ আছে। এই ফান্ডামেন্টাল ডিউটিজ কত নম্বর পার্টে আছে? পার্ট যদি আপনি বলেন পার্ট 4 এ তে রাখা হয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজ মানে আপনাকে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার সরকার দিয়েছে। সরকার বলতে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দিয়েছে, তার সাথে সাথে মৌলিক কর্তব্যও দিয়েছে। দেশের ক্ষেত্রে কোনো একটা ঝামেলা লাগলো, যদি দেশ আপনাকে বলে কি আপনাকে এই কাজের জন্য আমার কাছে আসতে হবে, বা চায়নার সাথে ওয়ার হয়ে গেল, দেন দেশ বলছে কি আপনাকে চায়নার এগেনস্টে লড়তে হবে, আসতে হবে, দেন এই জিনিসটা আপনাকে করতে হবে। এক্ষেত্রে আপনার যে কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলেও আপনি কিছু বলতে পারেন না। কিন্তু এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। আজকে এখান অব্দিই থাক, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড প্লিজ তোমাদের ইম্পর্টেন্ট রিভিউজ গুলো, মূল্যবান রিভিউজ গুলো কমেন্ট সেকশনে জানাবে। এন্ড প্লিজ 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 শেয়ার করিও একটু হোয়াটসঅ্যাপে। যদি বেশি বেশি ভিউ হয় ভিডিওগুলোতে, দেন আমারও ইচ্ছা শক্তি বাড়বে, আমিও আরো সুন্দর করে প্রেজেন্টেশন নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ গুড ডে।